ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিওভিশন উইথ মকবুল। সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ মামলার প্রসঙ্গ এবং 13ই ডিসেম্বর সম্মানীয় পার্থসারথী সেন মহাশয়ের বেঞ্চে কি জাজমেন্ট উঠে আসে সেটার দিকেই আমরা প্রত্যেককে তাকিয়ে আছি। তো এই বিষয়ে বলার আগে বা আপনাদেরকে জানানোর আগে আমার সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটু শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকবেন। তো আমরা ইতিপূর্বে কি দেখেছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতি, বেনিয়ম, অনিয়মের কথা। এই জন্যেই কোর্ট কেস হয়েছে আর নিয়োগ প্রক্রিয়া বা প্যানেল, সেই প্যানেল আটকে গেছে, ঝুলে গেছে। তো আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ মামলার ক্ষেত্রে দুটি বেঞ্চে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। একটি বেঞ্চ হলো সম্মানীয় পার্থসারথী সেন মহাশয়ের বেঞ্চ, যেখানে প্রধান পিটিশনার আব্দুল লতিফ অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। অন্যদিকে সম্মানিয়া অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে মেন পিটিশনার হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, যেখানে আরো অন্য পার্টি কিন্তু অ্যাড হয়ে আছেন বা যুক্ত হয়ে আছেন। দুটো বেঞ্চে মামলা কিন্তু চলছে। তো পরবর্তী যে মামলার হিয়ারিং সম্মানীয় বিচারপতি পার্থসারথী সেন মহাশয়ের বেঞ্চে কি হয় বা কি জাজমেন্ট উঠে আসে সেদিকে আমরা সবাই কিন্তু তাকিয়ে আছি। তো এখানে মূলত যে মেন দুটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট আপনাদেরকে আমি বলবো। পয়েন্ট নাম্বার 1, মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি মাদ্রাসা সার্ভিস কমিশন কোর্টের যে নিয়ম বা কোর্টের যে রায়, সেই রায়কে অমান্য করে ৭৩,৯৭৮ জন প্রার্থীর যে রিটেন টেস্ট নিয়েছে সেটার যুক্তি কি আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই রিটেন টেস্ট নেওয়ার যুক্তি কিন্তু কমিশনের আইনজীবীকে আদালতে পেশ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, আমরা দেখেছি মাদ্রাসা সার্ভিস কমিশন দুটি ধাপে যে এক্সাম কন্ডাক্ট করেছে, সেই এক্সাম কন্ডাক্ট করার পর তাদের যে এক্সাম কন্ডাক্ট করার পর নর্মালাইজেশন কিভাবে করেছে এর যুক্তি কিন্তু দেখাতে হবে। প্রথম ধাপে আমরা জানি যে 24,577 জন প্রার্থীর এক্সাম নিয়েছে এবং দ্বিতীয় ধাপে ৭৩,৯৭৮ জন পরীক্ষার্থীর কিন্তু এক্সাম নিয়েছে। এদের যে নর্মালাইজেশন কমিশন কিভাবে করেছে সেটা কমিশনের আইনজীবীকে অবশ্যই আদালতে পেশ করতে হবে। যদি ঠিকঠাক পেশ করতে না পারে তবে এই নিয়োগ প্রক্রিয়া জটিল থেকে জটিলতর। এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তা পরবর্তী কোর্টের যে হিয়ারিং বা জাজমেন্ট উঠে আসবে সেটার ওপরই কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে দেখার বিষয় পরবর্তীর যে হিয়ারিং গুলো হবে সেই হিয়ারিং গুলো কি উঠে আসে বা কি জাজমেন্ট, কি রায় দেয় সম্মানীয় বিচারপতিরা, সেদিকেই তাকিয়ে থাকবে। এর আরেকটি মেন ইনফরমেশন শুনতে পেয়েছি, সেটি আপনাদেরকে জানাবো। তা হলো যারা 24,577 জনের মধ্যে যোগ্য এবং যারা ইন্টারভিউ দিয়েছেন, অবশ্যই সেই সমস্ত যোগ্য এবং ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের জন্য যে পিটিশনের আইনজীবী আছেন তিনি তাদের নিউ যে ভ্যাকেন্সি আপডেট সেটা কিন্তু আদালতের কাছে তুলে ধরবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে নিউ যে আপডেট শিট যোগ্য প্রার্থীদের জন্য, যোগ্য বঞ্চিত প্রার্থীদের জন্য কিন্তু আদালতে পেশ করবেন। এই ছিল মূলত আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই বিষয়ে মামলা করার জন্য বা মামলায় যুক্ত হওয়ার জন্য। আমি সেই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ জানাবো যে এখন সামনের 13ই ডিসেম্বর সম্মানীয় বিচারপতি পার্থসারথী সেন মহাশয়ের এজলাসে কি রায় বা কি হিয়ারিং হয় সেটা কি উঠে আসছে, আপনারা সেটা ধৈর্য ধরে দেখুন। তারপরে কিন্তু আপনারা যদি ভাবেন যে না মামলায় যুক্ত হব বা অ্যাড হব, সেটা আপনারা পরে ভাববেন। কারণ এই বিষয়ে কিন্তু অন্য যে বেঞ্চ, সেই বেঞ্চেও কিন্তু এই মামলার গ্রুপ ডি নিয়োগ মামলার সেই কেস চলছে। আপনারা সেখানেও যুক্ত হলেও হতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা পরে এই হিয়ারিং এ কি উঠে আসে এটা আগে আপনারা দেখুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই ছিল আজকের সামান্য আপডেট যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম বা তুলে ধরলাম। সবশেষে আপনাদেরকে আবারও আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে।